আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে ব্রিটিশ আমলে সংগঠিত সবচেয়ে সফল আন্দোলন নীল আন্দোলন নিয়ে আজকে আমরা আলোচনা করব। নীল আন্দোলনটা শুধু ব্রিটিশ বিরোধী আন্দোলন যে এমনই না, এটার সাথে হচ্ছে অনেক কান্না, অনেক ইতিহাস, অনেক নির্যাতনের কথা জড়িয়ে আছে। তো আমরা শুরু করি নীল আন্দোলন সম্পর্কে। ফার্স্টেই দেখেন এই যে নীল চাষ বা নীল কুঠি টাইপের একটা জাস্ট প্রতীকী একটা ছবি আমরা দেখতেছি। 18 শতাব্দীর শেষের দিকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে, শিল্প বিপ্লব তো বুঝতেই পারছেন যে বিভিন্ন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো দরকার, যেমন আমাদের বর্তমান সময় ধরে আমরা গার্মেন্টসের কথা যদি বলি, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল যে বিষয়গুলো দরকার এগুলো অনেক বাড়তে থাকে। তো দেখেন শিল্প বিপ্লবের ফলে বস্ত্র শিল্পের অভূতপূর্ব উন্নতি সাধন হয় এবং কাপড়ে রং করার জন্য নীলের চাহিদা বেড়ে যায়। নীল গাছের ফল থেকে নীল রং তৈরি করা হতো, তখনও পর্যন্ত কৃত্রিম নীল আবিষ্কৃত হয়নি। তাহলে কোত্থেকে আবিষ্কার করতো? এই যে নীল গাছের ফলটাই কিন্তু হচ্ছিল আমাদের একমাত্র যেখান থেকে হচ্ছে নীল আবিষ্কার করা হতো, নীল গাছের ফল। ইংরেজরা কৃষকদেরকে নীল চাষে বাধ্য করে। নীল চাষের ফলে জমির উর্বরতা হ্রাস পেতে থাকে। নীল একটা অর্থকারী ফসল ছিল। অর্থকারী ফসল মানে হচ্ছে যেটা খাওয়ার জন্য বুনন করা হয় না, বেসিক্যালি টাকার জন্য হয়। যেমন পাটের কথা বলতে পারি, চায়ের কথা বলতে পারি, নীল ছিল এরকম। কৃষকরা একজোট হয়ে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। ইতিহাসে এটাই নীল বিদ্রোহ নামে প্রচলিত। নীল বিদ্রোহের মূল কারণ ছিল হচ্ছে কৃষকদের ক্ষোভ। নীল চাষ প্রতিরোধে প্রভাত পুরুষ ছিলেন হচ্ছে বিশ্বনাথ সর্দার। 1862 সালে এই বিদ্রোহ সফলতার সাথে শেষ হয়। প্রায় 100 বছর বাংলায় নীল চাষ অব্যাহত ছিল। 1889 সালে সিন্দুরিয়ায় সর্বশেষ নীল বিদ্রোহ দেখা দেয়। 1890-এর দশকে রাসায়নিকভাবে নীল তৈরি পদ্ধতি আবিষ্কৃত হয়। যেমন এই যে গাছ থেকে যে নীল করা, এটা বন্ধ হয়ে রাসায়নিকভাবে হচ্ছে নীল তৈরির পদ্ধতি আবিষ্কৃত হয়। সর্বশেষ নিশ্চিন্তপুরের কুঠি উচ্ছেদের মাধ্যমে বাণিজ্যিকভাবে নীল চাষ সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। নীলকরদের অত্যাচার সম্পর্কিত করুণ নাটক হচ্ছে নীল দর্পণ। নীল চাষের নামের জেলা হচ্ছে নীলফামারী। তো এই হচ্ছে নীল বিদ্রোহ বা ভূমিকা আমরা বলতে পারি, এখনো বিদ্রোহ শুরু হয়নি। আসেন নীল চাষের পটভূমিটা কি। আগে থেকে ভারতবর্ষে নীল চাষ ও প্রক্রিয়াকরণ হইতো। পর্তুগিজরা ওয়েস্ট ইন্ডিজে যাবার সমুদ্রপথ আবিষ্কার করলে সেখান থেকে গোটা ইউরোপের বাজারে সরবরাহ করার মতো যথেষ্ট পরিমাণে নীল আমদানি শুরু করে। কারণ আমাদের এখান থেকে নীল চাষের জন্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জটা ছিল বেশ ভালো। সপ্তদশ শতকে ওলন্দাজরা নীল ব্যবসায় পর্তুগিজদের একচেটিয়া সুবিধা নষ্ট করে দেয়। ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতা দখল করার পর ইংরেজরা এই দেশীয় চাষিদের দ্বারা কম খরচে নীল উৎপাদন শুরু করে। ব্রিটিশরা আগে ওড হচ্ছে এক প্রকারের গাছ, এই দেখেন এই গাছটা থেকে হচ্ছে তারা নীল আবিষ্কার করতো বা নীল চাষ পদ্ধতিটা হইতো। তো ওড নামক এক প্রকার গাছ থেকে নীল তৈরি করত। ভারতবর্ষে বাণিজ্য শুরু করার পর ব্রিটিশ বণিকরা পশ্চিম ভারত থেকে নীল কিনে নিয়ে যেত ইউরোপে। দেশীয় আদি পদ্ধতিতে তৈরি এই নীলই ইংরেজদের মুনাফা বাড়িয়ে তোলে। সপ্তদশ শতকের মাঝামাঝি দেখা যায় ওয়েস্ট ইন্ডিয়ান নীলকরদের উৎপাদিত উচ্চমান অনুসারে নীল ইউরোপের বাজার থেকে ভারতীয় নীলকে হটিয়ে দিতে থাকে। মানেটা কি? মানে আগে যেখানে ইংরেজদের নীল সেরা ছিল, সেখানে ওয়েস্ট ইন্ডিজ থেকে বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে যে নীলটা আসতো সেটাই দেখা গেল কি বাজার দখল করে নেয়, ইন্ডিয়ান নীলকে সরায় দেয়। এই প্রতিযোগিতায় টিকতে না পেরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1724 সালে নীল ব্যবসা ছেড়ে দেয়। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিয়ান নীলকরদের অপেক্ষাকৃত বেশি লাভজনক চিনি ও কফির ব্যবসা ঢুকে পড়ে। মানে এবার ওয়েস্ট ইন্ডিয়ার যারা নীল কর তারা দেখলেছে কি নীলের চেয়ে বেশি লাভ হচ্ছে চিনি আর কফির ব্যবসা করে। তারা এবার চিনি আর কফি ব্যবসা শুরু করে, ফলে তাদের নীল ব্যবসা স্তীমিত হয়ে পড়ে। অষ্টাদশ শতকের মাঝামাঝি ব্রিটিশরা উৎকৃষ্ট মানের নীলের জন্য গুয়াতেমালা, ফরাসি শান্ত দোমিঙ্গের উপর এবং মাঝারি মানের নীলের জন্য দক্ষিণ ক্যারোলিনার উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। ব্রিটিশরা যখন আবিষ্কার করলো যে রং প্রাপ্তির কোনো উৎসই আর তাদের হাতে নেই, তখন ভারত থেকে নীল আমদানির জন্য আবারও উৎসাহিত হয়ে উঠলো। মানে বিষয়টা খোলাসাভাবে এই যে একসময় ইংরেজদের নীল চলতো, পরে ওয়েস্ট ইন্ডিজ বা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের নীলের কারণে তাদের নীলটা চলা শুরু করলো না। তো এরপরে ব্রিটিশরা হচ্ছে ব্যবসা গুটায় ফেলে, যেহেতু নীলে তেমন একটা লাভ নাই। পরবর্তীতে দেখা গেল ওয়েস্ট ইন্ডিজের যারা আসছিল তারা দেখতেছে নীলের চেয়ে ভালো ব্যবসা হচ্ছে কফি, তারপর হচ্ছে চিনি, এগুলোর মধ্যে ভালো ব্যবসা। ওরা নীল ব্যবসাটাকে শিফট করছে হচ্ছে কফি চিনি ব্যবসার মধ্যে। এরপর ইংরেজরা আবার হচ্ছে ব্যবসা শুরু করে। নীল চাষ দেখেন, নীল একটা রং নয়, নীল একটা ধরনের গাছ, যার বৈজ্ঞানিক হচ্ছে ইন্ডিগো সামথিং ইত্যাদি ইত্যাদি। এটি কি একটা ক্লথ ডায়ার্স, হ্যাঁ, কাপড়ের মধ্যে দেখেন আমরা সাদা কাপড়ে নীল দিই না, এই টাইপের রঙিন করার জন্য ব্যবহৃত হয়।
লুই বন্য নামে এক ফরাসি বণিক 1772 সালে পূর্ব ভারতে নীল চাষ ও কুঠি নির্মাণে উদ্যোগী হন। 1777 সালে তিনি আমেরিকা থেকে, দেখছেন ওই যে ওয়েস্ট ইন্ডিজ বা ওই যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কথা বলতেছি, আমেরিকা থেকে নীল বীজ এনে বাংলায় প্রথম নীল চাষ শুরু করেন। একই বছর তিনি হুগলি নদীর তীরবর্তী তালডাঙ্গা ও গোন্দলপাড়া দুটি নীলকুঠি স্থাপন করা হয়। 1778 সালে জনৈক ইংরেজ ক্যারল ব্লুম কুষ্টিয়া একটি নীলকুঠি স্থাপন করেন। তিনি নীল চাষের বাণিজ্যিক মুনাফা অর্জনের বিষয়টি সর্বসম্মুখে তুলে ধরেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নীল চাষে বিপুল মুনাফার কথা অবহিত করে দ্রুত নীল কারবার শুরু করার আহ্বান জানান এবং গভর্নর জেনারেলের নিকটতে এই বিষয়ে একটি স্মারকপত্র দাখিল করেন। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের ফলে বস্ত্র শিল্পের ব্যাপক উন্নয়ন সাধিত হয়। ফলে তখন কাপড় রং করার জন্য নীলের চাহিদা অনেক বেড়ে যায়। তখন নীল চাষের ব্যবসায় বেশ লাভবান হয়ে ওঠে নীল চাষের ব্যবসা। তার মানে কি, লুই বন্য নামে একজন লোক, উনি হচ্ছে মানে নীল চাষের পুনরুত্থান যেটাকে আমরা বলি, এটা শুরু করছেন। এবার দেখেন 1803 সাল পর্যন্ত নীল চাষ প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কোম্পানি উদ্যোক্তাদের সাহায্য করতো। যেমন এখনকার সময় দেখবেন সরকার বিভিন্ন ব্যবসায়ীদেরকে টাকা দেয় প্রণোদনা বাবদ, এরকমভাবে ব্রিটিশরাও দিত। ভারতবর্ষে প্রতি পাউন্ড নীলের দাম ছিল 4 আনা, যা ইংল্যান্ডে বিক্রি হতো 5 থেকে 60 টাকা। 1810 থেকে 50 সাল পর্যন্ত নীল চাষের স্বর্ণযুগ। 1820-এর দশকে কেবল নীল বিক্রি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে 10-12 লক্ষ টাকা লাভ করত। 1826 থেকে 1856 সাল পর্যন্ত রপ্তানি পণ্য হিসাবে একমাত্র আফিমই নীলের চেয়ে বেশি আগায় ছিল। নীল চাষ অব্যাহত রাখার জন্য ব্রিটিশরা এই দেশীয় কৃষকদেরকে দাদন চুক্তি, দাদন চুক্তি হচ্ছে এক ধরনের অগ্রিম চুক্তি, যে তুমি অভাবে আসো, তুমি আমার কাছ থেকে এখন টাকা নাও, কিন্তু নীল চাষ করতেই হবে এবং সেটা বিক্রি করে তোমাকে টাকা দিতে হবে। ধরেন সমুদ্রপথে জেলেরা এরকম কিন্তু দাদন চুক্তি নেয়, যার ফলে হচ্ছে ওই মহাজনের কাছে অল্প দামে মাছ বিক্রি করতে তারা বাধ্য থাকে। এখন দেখেন নীল চাষে কিছু প্রতিকূলতা আছে। প্রতিকূলতা সংক্ষিপ্তভাবে হচ্ছে এরকম: 1793 সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে, তো বন্দোবস্তের মধ্যে হচ্ছে জমিদারের ভূমির মালিক, মনে করেন আমি একজন জমিদার, এই জমির মালিক হচ্ছে আমি, এই জমিতে যারা কাজ করবে তারা আমার অনুমতি নিয়ে কাজ করবে, কেউ কোনো চাষাবাদ করলে আমার অনুমতি নিয়ে করবে। ইংরেজরা তো নীল চাষ করবে, এখন নীল চাষ করার জন্য ওরা যখন আমার সাথে বলতেছে যে ঠিক আছে এখানে আমি নীল চাষ করবো, আপনি আমার অনুমতি দেন, আমি তো দিচ্ছি না। তারপর হচ্ছে আমার শ্রমিকদেরকে আমি খাটাইতে দিচ্ছি না, এই নিয়ে একটা ঝামেলা চলতেছিল। দেখেন চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বহু হিন্দু কর্মচারী এই দেশের জমির মালিক হয়। এরা রাজা বাদশার মতো ক্ষমতা ভোগ করত। এরা জমি তো বটে, প্রজার জানমাল এমনকি তাদের ইজ্জতেরও মালিক ছিল। ইংরেজরা এদেশে এসে এই ভূস্বামী শ্রেণীটিকে তাদের সবচেয়ে বড় বাধা মনে করত। ভূস্বামী মানে কারা? এই যে জমিদারের কথা বলতেছে, ইংরেজরা সবচেয়ে বাধা মনে করতো এই জমিদারদেরকে, যে এদের কারণে আমরা ব্যবসা করতে পারতেছি না। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, কারণ তারা যদি জমি কিনেও নিত তবু প্রজারা ওই ভূস্বামীর অধীনে থাকতো। জমিদারের অধীন প্রজাকে নীলকররা ইচ্ছে মতো কাজ করিয়ে নিতে পারতো না। এটাই হচ্ছে ভূমিদাস এবং নর্মাল দাসের মধ্যে পার্থক্য। ভূমিদাস এটা ডিপেন্ড করে হচ্ছে ভূমি একজন কিনে ফেলছে, ধরেন আমার কাছে 10 বিঘা জমি আছে, তো এই 10 বিঘা জমির জন্য দাস বা কর্মচারী আছে 20 জন। কেউ যদি পরবর্তীতে এই 10 বিঘা জমি কিনে ফেলে তাহলে ওই 10 জনকেও তার কিনা হয়ে যাবে, এটাকে বলে ভূমিদাস। এই সমস্যার সমাধানে ব্রিটিশরা 1819 সালে একটা রেগুলেটিং আইন মানে অষ্টম আইন চালু করে। এই আইনে জমিদার নিজের ভূমির ভেতর পত্তনি তালুক হচ্ছে অনেকটা হচ্ছে ইজারা দেওয়া, জমি ইজারা দেয় না, এটার কথা বলতেছে। পত্তনি তালুক দেওয়ার সুযোগ পায় এবং জমিদাররা অধিক মুনাফার আশায় বা অত্যাচারের ভয় নীলকরদের কাছে বড় বড় পত্তনি দিতে শুরু করে, মানে ইজারা। তারপরও সমস্যার সমাধান হয়নি, কারণ পত্তনি ব্যবস্থায় জমিদারকে উচ্চ হারে স্যালামি ও খাজনা দিতে হইতো। ধরেন আমার একটা জমি আছে, আমি এটা বসুন্ধরা কোম্পানিকে হচ্ছে ভাড়া দিতে চাই, তো নর্মালি ভাড়া যেখানে 10 লাখ টাকা, আমি বসুন্ধরা কোম্পানি থেকে চাবো 50 লাখ টাকা। যেমন দেখেন না, ব্যাংক যখন কোনো ফ্ল্যাট নিতে আসে তখন সেটা দাম বেড়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। এর বিনিময়ে 5 বছরের জন্য জমি সত্ত্ব ও দৈনিক মজুরি বিনিময়ে প্রজা পাওয়া যেত না, বেশ খরচসাধ্য ছিল। তাই খরচ কমাতে নীলকররা দূর থেকে শ্রমিক এনে কাজ করাতো। কারণ কি, মানে আমার এই জমির সাথে ভূমিদাস আছে 10 জন ধরেন, তো এই 10 জনকে প্রতিদিন মনে করেন 1000 টাকা করে মজুরি দিতে হবে, যেটা ইংরেজদের কাছে কষ্টসাধ্য ছিল। তো চিন্তা করলাম আমি রংপুরের থেকে 10 জন আনি, যাদেরকে প্রতিদিন হচ্ছে 500 টাকা মুনাফা দিতে হবে বা মজুরি দিতে হবে, তো অবশ্যই আমি রংপুর থেকে আনবো। কিন্তু সবসময় তো দূর দূরান্ত থেকে এরকম মানে হচ্ছে কি বলে শ্রমিক পাওয়া যায় না। এই সমস্যা থেকে মুক্তির জন্য কুঠিয়ালরা জমিদারি হস্তগত করার চেষ্টা করে আসবালাদ।
1833 সালে ইংরেজরা আরেকটা আইন করে, দেখেন ফোর্থ রেগুলেটিং অ্যাক্ট। এইখানে ইংরেজদেরকে জমিদারি ক্রয়ের সুযোগ দেওয়া হয়, দেখছেন ওই যে চিরস্থায়ী বন্দোবস্ত যে ছিল এইটা পুরাটা বাদ, এখন ইংরেজরা জমিদারি কিনতে পারবে। অনেক জমিদার অধিক মূল্য পেয়ে বা নীলকরদের হুমকি পেয়ে জমিদারি বিক্রি করে চলে যায়। যারা এর আগে পত্তনি বন্দোবস্ত দিছিল তারা আর কখনো তালুক বা জমিদারি ফেরত পায় না। মনে করেন আমি যে জমিটা ইংরেজদের কাছে ভাড়া দিছিলাম আর আমি ফেরত পাইতেছি না, ইংরেজরা নিয়ে গেছে এটা। অনেক জমিদার পাশের জমিদারের সাথে শত্রুতা করে নীলকরদের ডেকে আনতো, দেখছেন একজন আরেকজনের সাথে শত্রুতামি করে নীলকরদের ডেকে আনতো। পরবর্তীতে নীলকররা উভয়ের জমি গ্রাস করে নিত। এভাবে বাংলার সর্ববৃহৎ নীল ব্যবসায়ী প্রতিষ্ঠান বেঙ্গল ইন্ডিগো কোম্পানি কেবল চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর থেকে 594টি গ্রামের জমিদারি ক্রয় করে। এভাবে ইংরেজরা অধিকাংশ জমিদারি ক্রয় করে বাংলায় ঘাঁটি স্থাপন করে। পত্তনি তালুক জিনিসটা কি দেখেন, পত্তনি তালুক এটা হচ্ছে একটা প্রথা যেখানে জমিদার তার জমির কোনো অংশ লিজ বা ভাড়া দেয়, ঠিক আছে, ভাড়া লিজ দিবে, যার ফলে কি পাবে উনি ভাড়া পাবে বা খাজনা পাবে, এটাই হচ্ছে পত্তনি তালুক, ঠিক আছে। পত্তনি তালুকদার সেই জমি চাষ করত বা অন্যের কাছে সাবলিজ দিত এবং জমিদারকে নিয়মিত খাজনা দিত। এখন বৈশিষ্ট্য ছিল দেখেন, এটা একটা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত ছিল, এটা জমি ব্যবহার করলে জমির মালিকানা থাকতো জমিদারের কাছেই থাকতো। কারণ দেখেন আমি যদি একটা বাসা ভাড়া নিই, বাসার মালিক তো আর আমি না, ঠিক না, ঠিক এই টাইপের। এই জমি ব্যবস্থায় সাবলিজের মাধ্যমে বহুস্তরীয় মালিকানা ধারণা হইতে থাকে। বহুস্তরীয় ধারণা মানে কি, ধরেন আমি 10 কাঠা জমির মালিক, আমার কাছ থেকে একজনে 5 কাঠা জমি ভাড়া নিছে, তা সে একটা মালিক, আবার তার কাছ থেকে আরো একজনে 2 কাঠা জমি ভাড়া নিছে, সেও একটা মালিক। এভাবে সাবলিজ দেখা যায়। যেমন দেখেন একটা জমিদার তার 50 বিঘা জমি একজনকে 20 বছরের জন্য দিছে, সেই ব্যক্তি প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ ভাড়া জমিদারকে দেয় এবং সে নিজে সেই জমি চাষ করবেন, অন্য কাউকে চাষ করতে দিবেন, ইত্যাদি ইত্যাদি। তো এর ফলে কি হয়েছে, এর ফলে হচ্ছে জমিদার ও তালুকদারের মধ্যে চুক্তিভিত্তিক জমির মালিকানা ও সম্পর্ক বোঝায়। এটি ব্রিটিশ ভারতে প্রাধান্য পায় এবং পরবর্তীকালে জমিদারি ব্যবস্থা বিলুপ্তির সাথে সাথে এই পত্তনি তালুকটাও বাদ হয়ে যায়। আচ্ছা, এবার দেখেন নীল বাণিজ্য, অবাধ নীল বাণিজ্য। প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলকররা স্থানীয় জমিদারদের সহযোগিতায় প্রজাদের দিয়ে নীল চাষ করাতো এবং সস্তায় ফসল ক্রয় করে নিজেদের অধীনে রং নিষ্কাশন করত। তো এই নীল রঙের এসব কেন্দ্রকে কুঠি বলা হয়। তো অল্প দিনে দেখা যায় ইংরেজ কুঠিয়ালরা নিজেরাই জমিদারি ক্রয় করে ফার্স্টে কাদের হেল্প নিছে, ফার্স্টে হেল্প নিছে হচ্ছে জমিদারদের। এবার দেখা যায় ওরা নিজেরাই জমিদারি ক্রয় করে ইজারা গ্রহণ করে এবং জমিতে বাধ্যতামূলক নীল চাষের ব্যবস্থা করে। তারপর তারা নিজেদের এলাকা ছাড়াও অন্য অন্য জমিদারদের অধীন প্রজাদের জোর করে দাদন বা অগ্রিম টাকা নিয়ে চুক্তিপত্র দস্তখত করিয়ে নেয়। চুক্তিবদ্ধ চাষিকে কি পরিমাণ জমিতে নীল চাষ করতে হবে এবং উৎপাদিত ফসল কি মূল্যে কুঠিয়ালদের কাছে বিক্রি করতে হবে তার সবই চুক্তিতে লেখা থাকতো। মানে কৃষকরা তো তুলনামূলকভাবে একটু গরিব টাইপের, তো তারা আগেই ইংরেজদের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে নিত, যার ফলে বাধ্য, যেহেতু আমি চুক্তি করছি আমাকে নীল চাষ করতে আমি বাধ্য। প্রথম দিকে নীল চাষ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া অধিকারে ছিল। 1833 সালের সনদ আইনের ফলে কোম্পানির একচেটিয়া অধিকার লোপ পায় এবং ব্রিটেন থেকে দলে দলে ইংরেজ নীলকররা বাংলায় এসে ইচ্ছামতো নীলের চাষ শুরু করে। তো ফার্স্টে এই বিজনেসটা কারা করছিল, কোম্পানি। এখন কারা করতেছে, ব্রিটেনের সবাই, মানে ওপেন মার্কেট যেটাকে আমরা বলতে পারি। 1859 সালে বাংলায় নীলকরদের সংখ্যা ছিল আনুমানিক 500। বাংলাতেই পৃথিবীর শ্রেষ্ঠ নীল উৎপাদিত হতো, বিশেষত যশোর ও নদিয়া জেলার নীল উৎকৃষ্ট ছিল। ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে নীলের চাষ জেপি ওয়াইজ ওনার অধীনে ছিল। বিশ্বনাথ সর্দার ছিলেন নীল বিদ্রোহের নেতা। নীল ব্রিটিশরা নীল আন্দোলনকারীদের ডাকাত বলে অভিহিত করতো, মানে নীলের বিরুদ্ধে যারা আন্দোলন করতো তাদেরকে ডাকাত বলতো। অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ভারতে নীল বিদ্রোহকে সাংগঠনিক রূপ দিয়েছিলেন বিশ্বনাথ সর্দার। দানশীলতা ও বিরচিত স্বভাবের জন্য তিনি মানুষের কাছ থেকে বাবু খেতাব পাইছিলেন। তখন শান্তিপুর এলাকার তাঁত শ্রমিক ও নীল চাষিদের উপর চরম অত্যাচার চলতেছিল। নীলকর স্যামুয়েল ফ্রেডির নেতৃত্বে অত্যাচার চলতেছিল। 1807 সালে এক রাতে বিশ্বনাথ কুঠিয়াল ফেডির বাসায় আক্রমণ করেন। ফেডির সবাই এই আক্রমণে পালিয়ে যায়। ফেডি বিশ্বনাথের কাছে প্রাণ ভিক্ষা চায় এবং প্রতিজ্ঞা করে যে ব্যবসা গুটাই নিবে, ভালো কথা। বিশ্বনাথ তাকে ছেড়ে দেয়। ফেডি ছাড়া পেয়ে সেদিনই বিশ্বনাথকে ধরিয়ে দেয়। বিশ্বনাথ দিনাজপুর জেলে আটক হয়, কিন্তু বিশ্বনাথ জেল থেকে পরবর্তীতে পালায় যায়। 1808 সালে বিশ্বনাথ ফেডির শান্তিপুর নীলকুঠি লুট করে। ফার্স্টে বিক্ষুব্ধ গ্রামবাসী ফেডিকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু বিশ্বনাথের দয়া ফেডি আবার বেঁচে যায়, নীল চাষ করবে না বলে প্রতিজ্ঞা করে। বিশ্বনাথ তাকে ছেড়ে দেয়। ফেডি এবার বিশ্বনাথের ধ্বংসের জন্য উঠে পড়ে লাগে। সে ছাড়া পেয়ে জেলা শাসক ইলিয়টকে এই খবর জানিয়ে দেয়। ব্রিটিশ সরকার সেনাবাহিনীর একটি দলকে বিশ্বনাথের খোঁজে পাঠায়। বিশ্বনাথের মাথার জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সরকার নীল ও নীলকরেরা তার নাম তৎকালীন ব্রিটিশ ওয়ান্টেড লিস্টে 20 ডাকাত, দেখছেন বিশ্বনাথ সর্দারের নাম দেয় কি 20 ডাকাত তালিকাভুক্ত করে।
এটি ভারতবর্ষে ব্রিটিশ সরকারের প্রথম ম্যানহান্ট। ম্যানহান্ট মানে বুঝেন, মানে মানুষকে ধরা, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে কারো মানে হচ্ছে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার দেওয়া, এই টাইপের। তারা বিশ্বনাথের পালক পুত্র পঞ্চাননকে ধরতে সক্ষম হয়। পঞ্চানন পুরস্কারের লোভে বিশ্বনাথের ঘাটির কথা ফাঁস করে দেয়। সেনাবাহিনী কুনিয়ার জঙ্গল থেকে বিশ্বনাথকে গ্রেপ্তার করে। বিশ্বনাথ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। ব্রিটিশদের বিচারে বিশ্বনাথকে ফাঁসি দেওয়া হয়। তার দেহটা লোহার খাঁচায় ভরে নদিয়ার কৃষ্ণনগরের কাছে আসাননগরে একটি অশ্বত্থ গাছে পশু পাখির খাদ্য হিসেবে ঝুলিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য ছিল নীল চাষিদের ভয় দেখানো। তার মায়ের আকুতি ভরা নিবেদন সত্য এইটুকু লাশ সৎকার করতে দেয় নাই। আজও নদিয়ার আসাননগরের যে মাঠ, এটাকে ফাঁসি তলার মাঠ নামে পরিচিত। মানে এই যে বিশ্বনাথ সর্দারকে যেখানে ঝুলায় রাখছিল মারার পরও লাশ সৎকার করতে দেয় নাই, এটা এখনো ফাঁসি তলার মাঠ নামে পরিচিত। ইভেন নীল চাষের পক্ষেও কিন্তু আন্দোলন হয়েছে, পক্ষে, বিপক্ষে না। দেখেন, নীল চাষের প্রসার দেখে বাংলা শীর্ষস্থানীয় মুৎসুদ্দি, জমিদার, মুৎসুদ্দি মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনকাম ট্যাক্স অফিসার বা বড়লোক টাইপের, উদীয়মান শহুরে শ্রেণী নীলকরদের সুযোগ সুবিধা ও নীল চাষের প্রসারের জন্য আন্দোলন শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ সরকারের সুনজরে থাকা। এদের মধ্যে দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, রামমোহন রায় অন্যতম। তারা 1829 সালের 15ই ডিসেম্বর কলকাতায় এক সভায় নীল চাষ প্রসারের দাবি জানিয়ে ব্রিটিশ পার্লামেন্টের কাছে সুপারিশ করে। পার্লামেন্ট তাদের আহ্বানে সাড়া দিয়ে ওয়েস্ট ইন্ডিজ থেকে দাসদের এনে নীল চাষের তদারকিতে নিয়োজিত করে। এছাড়া ব্যাপক নীল চাষের কারণে বিহার ও উড়িষ্যা পর্যন্ত রাজ্য বিস্তারের প্রয়োজন হয়। এই উদ্দেশ্যে ইংরেজরা আগ্রা ও অযোধ্যা দখল করে। 1833 সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে মানে আইনের কারণে দাস প্রথা নিষিদ্ধ হয়। কত সালে? 1833 সালে। যেসব কর্মচারী সেখানে রাবার চাষী শ্রমিকদের উপর অত্যাচার চালাতো, তারাই এবার এদেশে আসে। মানে 1833 সালের আগে যারা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ইংরেজরা ছিল, যারা এখানে অত্যাচার করতো, তারা এবার ভারতে চলে আসছে। তারা এখানে নীল ব্যবসায়ী, মহাজন, এমনকি ম্যাজিস্ট্রেটের পদ দখল করে। রায়তি ব্যবস্থা দেখেন, রায়তি ব্যবস্থায় নীলকরদের সাথে নীল চাষি বা রায়তদের চুক্তি হতো। নীল চাষের জন্য রায়তকে অগ্রিম দাদন বা বীজ হিসাবে কি দেওয়া হতো। চাষি মোট জমির 25% নীল চাষ করতে বাধ্য থাকতো। নীল ফলানোর পর রায়ত পুনরায় অগ্রিম পেত। ঐতিহাসিকদের মতে দাদনের জন্য চাষিরা শুরুর দিকে নীল চাষে আকৃষ্ট হয়েছিল। দাদন মানে কি? মানে অগ্রিম টাকা। এই অগ্রিম টাকার জন্য কৃষকরা কিন্তু হচ্ছে নীল চাষ করা শুরু করে। দাদন চুক্তি, দাদন চুক্তিপত্র ছিল এক টুকরো সাদা কাগজ, আর যার উপরে প্রথমে কৃষকের টিপসই নেওয়া হতো, তারপর গোমস্তাকে দিয়ে ইচ্ছা মতো শর্তাদি লিখে নেওয়া হতো। যে আমরা সাদা কাগজের সইয়ের কথা বলি না, ওয়ান কাইন্ড অফ এই টাইপের। প্রশ্ন উঠতে পারে, যেখানে দাদনের টাকা ও বীজ দেওয়া হতো সেখানে নীল চাষে ক্ষতি কোথায়? দেখেন, প্রথম কথা হচ্ছে, দেখেন, নীল ছাড়া অন্য কোনো শস্য চাষ করার জন্য জমি চাষির হাতে থাকতো না। মানে এই জমিতে তুমি শুধু নীল চাষই করবা, অন্য কিছু করতে পারবে না। 2 নম্বর হচ্ছে, 1 বিঘা জমিতে নীল চাষ করতে কৃষকের খরচ হতো 3 টাকা, অথচ তাদের আয় হইতো মাত্র 1 টাকা। অথচ অন্য কোনো জমিতে ধান পাট চাষের অনুমতি না থাকায় কৃষক কোনোভাবেই পূরণ করতে পারতো না, তার টাকা ধার করতে হইতো। 3 নম্বর, যেই দাড়িপাল্লা দিয়ে হচ্ছে আপনার এই নীল চাষটা করা হইতো, সেটা ছিল অনেক বড়। আপনারা দেখবেন যে গরুর গোস্তের দোকানের দাড়িপাল্লা একরকম, ভাঙারির দোকানের দাড়িপাল্লা আরেক রকম। দেখবেন ভাঙারির দোকান যেটা, ওখানে দেখবেন 1 কেজি 300 গ্রামের দাড়িপাল্লাটা হচ্ছে 1 কেজি টাইপের এরকম। নীলকররা জমি মেপে টাকা দিত। চাষিরা 11 বিঘা জমি মাপদণ্ডে দেখাতো 7 বিঘা, দেখছেন। এছাড়াও নীল খেতে যে ঘাস জন্মাতো তার উপর কৃষকের অধিকার ছিল না। ভুলে গরু ছাগল খেতে গেলে পাহারাদার তার জব্দ করতো, পরে 8 আনা ঘুষ দিয়া সেটাই করতো, মানে ছুটাইতে হইতো। মানে নীল চাষের জমিতে ঘাস যেটা, এটাও ইংরেজদের, এটা চাষির না, এই টাইপের। দেখেন, সংঘবদ্ধ আক্রমণ শুরু হয় কবে? কৃষকরা জমিদারদের খাজনা মেটানোর জন্য দাদন নিত। নীলকররা জোর করে উৎকৃষ্ট জমিতে নীল চাষ করতে বাধ্য করত। ফলে যে জমি চাষ করে কৃষকদের সারা বছরের খাবার সংস্থান হইতো, তারাই এখন কি খুব শোচনীয় অবস্থায় পড়ে। 1850 সালে 1 বিঘা জমিতে ধান চাষ করে আয় হতো 60 টাকা। অন্যদিকে নীল চাষ করলে আয় হতো 1/3 কম, ধরেন 2 টাকা সামথিং। 1859 সালের ফেব্রুয়ারি মার্চে কৃষকরা সংঘবদ্ধভাবে জানায় যে আমরা নীল চাষ করব না। যশোরের চৌগাছা থেকে প্রথম নীল বিদ্রোহ দেখা দেয়। 1859 থেকে 62 সালের মধ্যে এই আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যশোর, পাবনা, রাজশাহী, ফরিদপুর প্রভৃতি জেলায় নীল বিদ্রোহ ছড়িয়ে পড়ে। 1880 সালের পূর্ব পর্যন্ত কৃত্রিম নীলের প্রভাব বুঝতে পারা যায়নি। বাংলায় নীল বিদ্রোহ এতটাই প্রকট আকার ধারণ করে যে নীলকররা বাধ্য হয়ে নীল চাষ বিহারে সরায় নেয়। কৃষক আন্দোলনের মুখে তারা নীল চাষ বিহারে সরায় নেয়।
অনেকে নীল চাষ বাদ দিয়ে চা বাগানে বিনিয়োগ শুরু করে, যে না কৃষকরা খেপে গেছে, এখন আর আন্দোলন করা যাবে, নীল চাষ করা যাবে না। আরেকটা কারণ হচ্ছে ইউনিয়ন ব্যাংক নামে একটা ব্যাংক ছিল, এই ব্যাংকটা বন্ধ হয়ে গেছে। মাত্রাতিরিক্ত উৎপাদন বৃদ্ধির ফলে নীলের বাজারে মন্দা দেখা দেয়, মানে এত বেশি নীল উৎপাদন হয়েছে যার ফলে নীলের দাম পাওয়া যাচ্ছে না। ধরেন পেঁয়াজ অনেক বেশি উৎপাদিত হয়েছে, তাহলে পেঁয়াজের পুরোপুরি দাম পাবেন না। 1847 সালে কলকাতা ইউনিয়ন ব্যাংক বন্ধ হয়ে যাওয়ায় নীলকরদের পুঁজিতে টান পড়ে। এই ব্যাংকে ছিল নীলকরদের পুঁজির প্রধান উৎস, ফলে নীলকররা নীল চাষিদের উপর অধিক চাপ দিতে থাকে। এই দেখেন ইউনিয়ন ব্যাংক থেকে যে একটা টাকা বের হয়েছিল, এই টাকা দেখছেন, এই যে ইউনিয়ন ব্যাংক, এইটাই ছিল কলকাতা থেকে নোট, এই ব্যাংক থেকে। সরকারি হস্তক্ষেপ, বিচারকরাও নীলকরদের অত্যাচার ও শোষণের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। 1855 সালে যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট আব্দুল লতফ ও নদিয়ার ম্যাজিস্ট্রেট ম্যাঙ্গেলস বলপূর্বক, দেখছেন মানে জোর কইরা নীল চাষের করাইতে পারবে না, এই আইনটা করে। রায়তীরা সাহসী হয়ে ওঠে এবং নীল চাষ বন্ধ করে দেয়। বারাসাতের ম্যাজিস্ট্রেট এডেন একটি পরোয়ানা জারি করেন যে চাষিরা তাদের জমিতে কি ফসল ফলাবে এটা তাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়, তাদেরকে জোরাজুরি করা যাবে না। জমিদাররাও নীল আন্দোলনের, মানে কি বলে এটাকে, জমিদাররাও নীল আন্দোলনের হচ্ছে সাপোর্ট করছে, মানে নীলকরদের বিরুদ্ধে। কারণ নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল মাঝারি ও ছোট জমিদাররা, কারণ জমিদাররা অনেকে আবাদি জমি নীলকরদের নিকট অপেক্ষাকৃত কম দামে বিক্রি করতে বা লিজ দিতে বাধ্য হয়েছিল, এক নম্বর কারণ। নীল চাষের পরিপ্রেক্ষিতে জমিদার ও রায়তদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল, নীলকররা জমিদারদের স্বাধীনতায় হস্তক্ষেপ করত। নীলকরদের সাথে বিচারকদের সম্পর্ক ভালো থাকায় জমিদাররা আদালতে দ্বারস্থ হইত না। মানে ধরেন একজন নীলকর একটা জমি দখল করে ফেলছে, তো ওই জমিদার আদালতে যাইতে পারতো না, কারণ বিচারকের সাথে ওই নীলকরদের সম্পর্ক ভালো, এই জন্য যাইতে পারতো না। এরপর দেখেন তিতুমিরের হামকল বাহিনী, ফারাইজি আন্দোলনের অনুসারীরা দুন্দুভি বাহিনী নীল বিদ্রোহীদের সাথে আন্দোলন করে। এই দুটি বাহিনী ও কৃষক বাহিনীর বিদ্রোহ এজেন্ডা ভিন্ন হলো, কি উদ্দেশ্য ছিল এক, এটা কোনটা, ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন। নীল বিদ্রোহে এমন কোনো লড়াই হয়নি যেখানে হামকল বাহিনী অংশগ্রহণ করেনি। দেখেন তিতুমিরের বাহিনী বা হাজী শরীয়তুল্লাহ যে বাহিনী, তারাও নীলকরদের বিরুদ্ধে আন্দোলন করছে। এবার দেখেন জমিদার শ্রেণীর আন্দোলন। নীল বিদ্রোহে জমিদারদের বেশ আগ্রহ ছিল এবং তারাই নেতৃত্ব দেয়। নীলকর সাহেবদের সম্পর্কে জমিদাররা তখনই অসন্তুষ্ট হয় যখন নীলকর সাহেবরা জমিদারদের এলাকায় প্রজাদের উপর হস্তক্ষেপ করে, অর্থাৎ কৃষক যে উদ্দেশ্যে বিদ্রোহ করছে জমিদাররা সেই উদ্দেশ্যে করে নাই। কৃষক বিদ্রোহ করছে তার সারা বছরে খাওয়া পড়ার জন্য, আর জমিদাররা বিদ্রোহ করছে হচ্ছে তার জমিদারি বাঁচানোর জন্য। তবে জমিদাররা কখনোই সম্পূর্ণ শক্তি নিয়ে নীল বিদ্রোহ করেনি। প্রায় 60 লক্ষ কৃষক এই বিদ্রোহে অংশ নিয়েছিল। 1889 সালে যশোর জেলার পুনরায় কৃষকরা নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এই দ্বিতীয় বিদ্রোহটি সংগঠিত হয় যশোরের উত্তরাঞ্চলে বিজলিয়া বিভাগের মধ্যে। বিজলিয়া কুঠির অধ্যক্ষ ডম্বল ছিলেন ভয়ানক অত্যাচারী। তার অকথ্য নির্যাতনের ফলে 48টি গ্রামের কৃষকরা একত্রী হয়ে জমিদার বঙ্কু বিহারী ও তার কনিষ্ঠ পুত্র বসন্ত কুমার মিত্রের নেতৃত্বে বিদ্রোহ করেন। উড়ুবারের কেদারনাথ ঘোষ, প্রিয়নাথ মুখার্জি, মানে অনেকেই হচ্ছে নীলকরদের, মানে নীল বিদ্রোহীদের পক্ষ নেয়। কেদারনাথ ঘোষ পরবর্তীকালে ভারতী নাম ধরে সন্ন্যাসী হয়েছিলেন। তারপর দেখেন বিশ্বেশ্বর মুখোপাধ্যায় নড়াইল থেকে একটা কল্যাণী পত্রিকার সম্পাদক ছিলেন। তৎকালে নীল বিদ্রোহ সম্পর্কে অনেক প্রবন্ধ প্রকাশিত হয়, দেখছেন মানে লিটারেচারের মধ্যেও হচ্ছে কি নীল বিদ্রোহ নিয়ে কথা চলে আসে। লাহোর ট্রিবিউন পত্রের সম্পাদক যদুনাথ মজুমদার প্রজার পক্ষ হয়ে বিদ্রোহের সময় সাহসের পরিচয় করতে দেয়। তিনি 1828 সালে আইন পরীক্ষায় পাশ করে কৃষকের পক্ষে এসে আন্দোলনে যোগ দেয়। তৎকালে ঝিনাইদহের জয়েন্ট ম্যাজিস্ট্রেট স্টিভেনসন, উনিও কি করে কৃষকের নামে নীলকর সাহেবরা মামলা দায়ের করে। বঙ্কিমচন্দ্র খুলনার নীলকরদের বিরুদ্ধে অবদান রাখেন। এসব মামলায় নিঃস্বার্থভাবে প্রজাদের পক্ষে লড়াই হচ্ছে যদুনাথ মজুমদার। এই যে যদুনাথ মজুমদার, সে হচ্ছে কি কৃষকদের পক্ষে লড়াই করে। বাংলার জোয়ান অফ আর্ক বা প্যারি সুন্দরী, এই প্যারি সুন্দরীর ইয়াটা দেখেন, এই যে একটা বইও আছে। টিয়ার সবচেয়ে বড় নীল কারবারি ছিল টমাস কেনি। সে অত্যন্ত অত্যাচারী ছিল, তার কয়েকটি কুঠি সদরপুর জমিদারিনী প্যারি সুন্দরীর জমিদারের ভিতরে ছিল। 1850 সালে রায়তগণ কেনির বিরুদ্ধে বিদ্রোহ করে। কেনি শক্ত হাতে বিদ্রোহ দমন করে, প্যারি এর বিরুদ্ধে প্রতিবাদ করে, তার জমিদারি কেড়ে নেওয়ার ভয় দেখানো হয়। 1860 সালে উচ্ছেদকৃত রায়তরা সংগঠিত হয়ে ফিরে আসে এবং প্যারি সুন্দরী তাদের দলে যোগ দেয়। ওই বছর এপ্রিলে তারা কেনিকে হত্যা করে খুঁটি ধ্বংসের জন্য হামলা করে। কেনি ভাগ্যক্রমে বেঁচে যায়। এই হামলার কারণে প্যারি ও রায়তদের বিরুদ্ধে মামলা করা হয়। প্যারি সুন্দরী সব মামলার ব্যয়ভার গ্রহণ করে, তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। প্যারি কৃষকদের পক্ষে কাজ করা একবারে পুরা মানে হচ্ছে কি বলে এটাকে, গরিব হয়ে যায়। এরপর দেখেন বাধ্য হয়ে পরবর্তীতে ইন্ডিগো কমিশন হয়। 1860 সালে নীল কমিশন গঠিত হয়। এর সভাপতি ছিলেন দেখেন সেক্রেটারি সিটন কার।
কমিশন 3 মাসে 136 জনের সাক্ষ্য গ্রহণ করে। কমিশনের রিপোর্টের প্রতিকূলে গিয়ে সরকার নীলকরদের পক্ষে রায় দেয়। দেখছেন, এই যে বিচার ব্যবস্থা বইলা লাভ নেই, সরকার কাদের পক্ষে রায় দিচ্ছে? নীলকরদের পক্ষে। নীলকরদের নিরাপত্তার জন্য দমনমূলক আইন বজায় রাখা হয়, নতুন নতুন থানায় নতুন করে পুলিশ বাড়ানো হয়। সেই সাথে বলা হয় সরকার নীল চাষের বিষয়ে নিরপেক্ষ, যে নীল চাষের বিষয়ে সরকার কিছু বলতে চাইতেছে না। কেউ আইন অমান্য করলে শাস্তি পেতে হবে, অন্য শস্যের মতো নীল চাষ করা প্রজার ইচ্ছাধীন। মানে এমনভাবে রায়টা দিছে, এর পক্ষেও রইল, ওর পক্ষেও রইল। সেখানে বলা হয় চুক্তি অনুসারে যদি নীল চাষ না করা হয় তাহলে চুক্তি ভঙ্গের শাস্তি পাবে। এটা অনেকটা লজিক্যাল। কেন? ধরেন আমি আপনাকে নীল চাষের জন্য 10,000 টাকা দিলাম, আপনি নীল চাষ করলেন না, তাহলে অবশ্যই আপনি শাস্তি পাবেন। এটা লজিক্যাল, শাস্তি পাবে। নীলকররা এই আইনের সুযোগ নিয়ে নীল চাষে অসহযোগী চাষীদের বিরুদ্ধে মামলা করে, বিচারকরাও নীলকরদের পক্ষে রায় দিতে থাকে। কিন্তু কৃষকরা এতটাই বিদ্রোহী উঠেছিল যে আইন উপেক্ষা করে তারা আন্দোলন চালিয়ে যেতে থাকে। দেখছেন, আইন হচ্ছে আপনার হাত পা বেঁধে ফেলবে, এ আইন মানার টাইম নেই, ফলে আইনটি বাতিল হয়ে যায়। কমিশনের রিপোর্ট পেয়ে তৎকালীন বাংলার ছোটলাট জন পিটার গ্র্যান্ড সচক্ষে অবস্থা দেখতে স্টিমারে করে গোপনে 1860 সালের আগস্ট মাসে 70 মাইল জলপথিয়া করে আসেন। প্রজারা কোনোভাবে এই ভ্রমণের কথা জেনে যায়। তারা ছোটলাটের নিকট মাঠ পর্যায়ে নীল চাষের ক্ষতিকর দিক ও নীলকরদের নির্যাতনের কথা তুলে ধরে। প্রজারা তার আতিথেয়তা করে। গ্র্যান্ট আতিথেয়তায় মুগ্ধ হয়ে নীল চাষের প্রকৃত অবস্থা জানতে পেরে নীল চাষ তুলে দেওয়ার ঘোষণা দেয়। এরপর অত্যাচারী নীলকররা বিপ্লবের মুখে ব্যবসা গুটিয়ে নেয় বা কৃষকদের আক্রমণে মারা যায়। যারা প্রজাদের সাথে সদয় ব্যবহার করে তাদের কুঠিয়ে টিকে থাকে। এসব কুঠিয়ালরা টিকে থাকার জন্য জনহিতকর কাজ করতে থাকে। তবে এদের মধ্যে কি সিন্দুরিয়া কুঠির ম্যানেজার ড্যামেনল ও পিটার্স এই বিদ্রোহ ছিল। দেখেন 1889 সালে সিন্দুরিয়ায় সর্বশেষ নীল বিদ্রোহ দেখা দেয়। ফলস্বরূপ নীল চাষ একবারে সম্পূর্ণ শেষ। এছাড়াও জার্মানিতে যখন কৃত্রিম রং আবিষ্কৃত হয় তখন নীল চাষ একবারে পুরোপুরি শেষ হয়ে যায়। এমনকি খ্রিস্টান মিশনারিরাও পর্যন্ত নীলকরদের বিরুদ্ধে ছিল। খ্রিস্টান মিশনারিরা নীলকরদের বিপক্ষে দাঁড়ায়। তারা মনে করত নীলকরদের অত্যাচার ভারতবর্ষে ব্রিটিশ সরকারের মর্যাদা ক্ষুণ্ণ করতেছে। তারা এই নিয়ে সচেতন করতে তাদের এই বিরোধিতা করতেছিল। এমনকি জেমস লং নামক জনক ইংরেজ পাদ্রী নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করার কারণে হচ্ছে যে মানে কি বলে এটাকে কারাদণ্ড ভোগ করে। মানে একজন পাদ্রী যে হচ্ছে নীল দর্পণ যেটা লিখছিল ওটার ইংরেজি অনুবাদ করছে, এর ফলে ওনাকে কারাদণ্ড দেওয়া হয়। নীল দর্পণ নাটক, দীনবন্ধু মিত্র নীল দর্পণ নাটক লিখে দেশবাসীর সামনে নীলকরদের অত্যাচারের সঠিক চিত্র তুলে ধরেন। নাটকটি বাংলার পেশাদার থিয়েটার গড়ার, এই যে বলে না বাংলার প্রথম অভিনীত নাটক কোনটা, এটা হচ্ছে নীল দর্পণ, থিয়েটার গড়ার ক্ষেত্রে অবদান রেখেছিল। এই নাটকে প্রভাবিত হয়ে গিরিশচন্দ্র ঘোষ কলকাতায় ন্যাশনাল থিয়েটার গঠন করে এবং নীল দর্পণই প্রথম বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়। নাটকের প্রদর্শনীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও ছিলেন। আবেগীয় মেজাজি লোক ছিলেন তিনি। নাটকের মূল চরিত্র উডের ভূমিকায় অভিনয় করেছিল হচ্ছে অর্ধেন্দুর শিখর মুস্তাফি। নীল চাষিদের উপর তার অত্যাচারের অভিনয় দেখে বিদ্যাসাগর এতই ক্ষিপ্ত হয়েছে পায়ের জুতা খুলে মারছিল। মানে নাটক দেখে অনেক সময় না আমরা অনেক অভিনেতাদের অভিনয় দেখে মেজাজ খারাপ হয়ে যায়, মারতে মন চায়, এটাই তো অভিনেতাদের সার্থকতা। ঠিক এরকম তিনিও তার অভিনয়ের পুরস্কার হিসেবে জুতাটা রেখে দেন। ঠাকুরপুরে একটা বাংলা স্কুল চালাতেন দেখেন জেমস লং, তিনি বাংলা, সংস্কৃত, ফার্সি সহ অনেকগুলো ভাষায় পারদর্শী ছিলেন। 1861 সালে দীনবন্ধুর কাছ থেকে নীল দর্পণের একটা কপি পান পাদ্রী লং। বাংলার গভর্নর জেনারেল সেক্রেটারি এবং ইন্ডিগো কমিশনের প্রাক্তন প্রেসিডেন্ট স্টেনকারের নজরে আনেন। এর গুরুত্ব অনুভব করে স্টেনকার কথা বলে লেফটেন্যান্ট গভর্নরের সাথে। নাটকটি কি লেখা আছে সেটি জানার জন্য ঘনিষ্ঠ কিছু লোকজনকে দেওয়ার জন্য ইংরেজি অনুবাদ করা যায় কিনা সেটা দেখেন। যে নীল দর্পণ যে বাংলা নাটকটা আছে এটাকে ইংরেজি অনুবাদ করেন, তাহলে হচ্ছে ইংরেজরা বুঝতে পারবে যে নীল আন্দোলন বা নীল আন্দোলনের যৌক্তিকতাটা কি বা নীল চাষটা কেন বন্ধ করা দরকার। বিষয়টি পাদ্রী লংয়ের মাথায় লেগে যায়, তিনি নিজের অনুবাদ শুরু করেন। কিন্তু কৃষকের চলতি গ্রাম্য ভাষা, নীল দর্পণ নাটকটার মধ্যে অনেক গ্রাম্য ভাষা আছে, তো গ্রাম্য ভাষাটাই ছিল নাটকের প্রাণ, ফলে তিনি এর অনুবাদে খুব সুবিধা করতে পারেননি। তাই লং একজনের শরণাপন্ন হন যে হচ্ছে বাংলা ইংরেজি দুইটাই জানে, তো সেটাকে মাইকেল মধুসূদন দত্ত। তিনি এক রাতের মধ্যে নীল দর্পণের অনুবাদ করে দেন। পাদ্রী লং তখন এই পাণ্ডুলিপিটা পাঠিয়ে দেন কলকাতা প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং এর স্বত্বাধিকারীর কাছে। 300 টাকার বিনিময়ে 500 কপি ছাপানোর ব্যবস্থা নেওয়া হয়। নীল দর্পণ নাম না কি ছিল দেখেন, নীল দর্পণ দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর বা এর নামে ছাপানো হয়, অনুবাদকের নাম ছাড়া। অনুবাদকের নাম কি থাকে দেখেন, ট্রান্সলেটেড ফ্রম দ্য বেঙ্গলি বাই এ নেটিভ, দেখছেন অনুবাদকের কোনো নাম নাই। নীল দর্পণের নেটিভ অনুবাদকের নাম প্রকাশ্যে পরবর্তীতে ফাঁস করেন হচ্ছে বঙ্কিমচন্দ্র। তিনি বলেছিলেন যে এই ইংরেজি অনুবাদের জন্য মাইকেল মধুসূদন দত্ত খুব
মানে সমালোচিত হয় এবং তার সুপ্রিম কোর্টে যে চাকরিটা ছিল ওই চাকরিটা ছাড়তে বাধ্য হয়। নাটকটার কারণে পাদ্রি লং 1 মাসের কারাদণ্ড পায় এবং 1000 টাকা জরিমানা দিতে হয়, যেটা আমরা আগে বলছিলাম। তাই জরিমানার টাকা কবি কালী প্রসন্ন পরিশোধ করছিল। এই দেখেন, এইটাই হচ্ছে নীল দর্পণ, এটা হচ্ছে বাংলা নাটক। আর এই দেখেন, এই যে ট্রান্সলেটেড ইন বেঙ্গলি বাই এ নেটিভ, দেখছেন এইটাই হচ্ছে কি, এই দেখছেন এ নেটিভ লেখা, এইটাকে মাইকেল মধুসূদন দত্ত। দেখেন নীল আন্দোলন সম্পর্কে কিছু পরিভাষা দেখেন। যৌথ মালিকানার যে ব্যবসা এটাকে বলে কারবার, কারবারের ম্যানেজারকে বলে বড় সাহেব, বড় সাহেবের সহকারী বলে ছোট সাহেব, প্রধান কার্যালয়ের কুঠি হলো সদর কুঠি, নীলকুঠির প্রধান দালাল হচ্ছে নায়েব, নীল দেওয়ানের অধীনে যে কাজ করে গোমস্তা, নীল পরিমাপে নিযুক্ত ব্যক্তি যে তাকে বলে ওজনদার, নীল আনাজ শ্রমিককে বলে জমিদার। তো দেখেন ব্রিটিশরা এক সময় ওয়েস্ট ইন্ডিজ থেকে শ্রমিক এনেও নীল চাষ করায়। এছাড়াও ব্রিটিশরা সাঁওতালদের নীল চাষে বাধ্য করে। আর নীল চাষ সম্পর্কিত একটা প্রবাদ বাক্য আছে দেখেন, জমির শত্রু নীল, কাজের শত্রু ঢিল, আর দেশের শত্রু হচ্ছে পাদ্রিহিল। তো এই ছিল নীল চাষ সম্পর্কে একবারে বিস্তারিত A to Z। হয়তো কোনো নতুন তথ্য জেনে থাকতেও পারেন আমাদের কৃষকদের কান্নার ইতিহাস সম্পর্কে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।